এটা কি সত্যি তাই বলে মনে হচ্ছে? আমি আসবো, নির্মলবাবু এখানে রয়েছেন, কৌস্তবও রয়েছে। নির্মলদা, কি মনে হয়? এর আগেও এই নিয়ে একাধিকবার কথা হয়েছে যে আসলে কোনো দ্বন্দ্ব রয়েছে কিনা, আসলে কোনো পথ আলাদা হতে পারে কিনা। যদি তাই হয় তাহলে তো বড়সড়, তাহলে তো মানে অনেকদিন আগে থেকে যেটা কোথাও গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছিল যে তাহলে এ রাজ্যেও কোথাও পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ হোক না হোক, পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র হয়ে যাবে না তো? যে নব্য তৃণমূলের নব্য জোয়ার দেখতে পাওয়া গিয়েছিল, সেই নব্য তৃণমূল কি আরো এক ধাপ এগিয়ে গেল না তো? মানে এরকম তো অনেক প্রশ্ন উঠেই আসছে। নির্মলদা, না দেখুন, আমি আপনাকে বলি, এটা কোনো আবেগের কোনো জায়গা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টি জেনারেল সেক্রেটারি, তিনি একটা লিখেছেন এবং তার মধ্যে সরকারের কথাটা খুব বেশি করে বলেছেন। উনি কিন্তু সরকারের কেউ নন, কিন্তু তারপরেও বারবার যখন সরকারের কথা বলছেন, তার মানে উনি নিশ্চয়ই নিজেকে সরকার থেকে ডিস্টেন্স করতে চাইছেন এবং বলছেন সরকারের ভালো হোক, কখনো বলছেন না যে খারাপ হোক। এবং ভালো হোকটা কিভাবে বলছেন, তার একটা রাজনৈতিক মাত্রা তৈরি হয়েছে। সেটা হচ্ছে ন্যাচারালি যে কথাটা বলছিলেন, সেটা হচ্ছে অনেকগুলো দুর্নীতির অভিযোগ। সুতরাং এর থেকে যেটা দাঁড়ায়, সাধারণভাবে সবাই যেটা মেনে নেবে, আমি অ্যাকসেপ্ট নাও করতে পারি, সেটা হচ্ছে একটা জেনারেল ধারণা তৈরি হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো অ্যারেস্ট হতে চলেছেন, দুর্নীতির অভিযোগে হয়তো গ্রেপ্তার হবেন, এই ভয়ে হয়তো পিছিয়ে যাচ্ছেন। এটা একেবারেই সর্বৈব মিথ্যা হতে পারে, কিন্তু ঘটনাটা এটা জেনারেল একটা ইমপ্রেশন তৈরি হবে, কারণ উনি সরকারের কথা বলছেন এবং উনি যদি অ্যারেস্ট হন, দলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে যে জিনিসটা আসে সরকারের ওপর, তার একটা ডেফিনেটলি ইম্প্যাক্ট পড়বে, একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট আসবে। এইটা একটা ব্যাপার দাঁড়াতে পারে। দ্বিতীয় যেটা আমার মনে হয়, এটা আমার নিজস্ব অভিমত, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ঠান্ডা লড়াই, পদ্ধতিগত ঠান্ডা লড়াই বহুদিন ধরেই আছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে কোনো রকম দ্বিমত কিংবা কোনো দ্বিচারিতা কখনো করেননি। পরিষ্কার বহু জায়গায় বলেছেন আমার সঙ্গে ওনার রাজনৈতিক পদ্ধতি নিয়ে ডিফারেন্স আছে। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের সঙ্গে দল করেছিলেন, আজকে তাদের খুব কম মানুষই ওনার সঙ্গে আছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, সেটা একেবারে একটা নতুন তৃণমূল তৈরি করার চেষ্টা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় চান পরিষ্কারভাবে ডেডউড যারা বৃদ্ধতন্ত্র, এই বৃদ্ধতন্ত্র থেকে সরে যাক সবাই। অথচ এবারে অনেক বৃদ্ধই জিতেছেন, যেটা হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি যে আপত্তি আছে তাতে নয়, খুব যে তাতে খুশি হয়েছেন তা নয়, হেরে গেলে ভালো হতো এরমও নয়। কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে যে এই যে একটা ডাইকোটমি, এই ডাইকোটমিটা কিন্তু মমতার সঙ্গে বহুদিন থেকেই রয়েছে এবং তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটা উপদেষ্টা সংস্থা। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ব্যক্তিগতভাবে, আমি কিন্তু বলবো, আপনি আইপ্যাকের কথা বলছেন না, আমাকে শেষ করে, হ্যাঁ, যে আইপ্যাক, আমি ওর নামটা নিতে চাই না, তার কারণ হচ্ছে আমি তো ওর সংস্থার সঙ্গে যুক্ত নই এবং সে দায়িত্বও আমি নেব না, যেহেতু সেই জন্য আমার মনে হয়েছে এই যে উপদেষ্টা সংস্থা, এই যে গোটা নির্বাচনটা হয়েছে, সারা ভারতবর্ষের নির্বাচনে আমি যেরকম একজনকে হিরো বলেছি, তার নাম অখিলেশ যাদব, এখানেও পশ্চিমবঙ্গের নির্বাচনে আমার মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই হিরো, মমতা বন্দ্যোপাধ্যায় নয়। তার কারণ সাংগঠনিকভাবে এই উপদেষ্টা সংস্থা যেভাবে কাজ করেছে, তার কাজের সুফল তারা পেয়েছে। নির্মলদা, আমি আপনাকে ইন্টারাপ্ট করছি, আপনি সেই বিতর্কটা আরও একবার উস্কে দিলেন। অনেকেই মনে বলছিলেন যে আসল রহস্য রয়েছে এই বিপুল সিটের পেছনে লক্ষ্মীর ভান্ডার। অনেকেই বলছেন যে তা নয়, আসলে আইপ্যাকের সুনিপুণ পরিকল্পনা এবং পরিচালনা। অবশ্যই সেইটা হচ্ছে আসল, যেটা 2021-এ প্রশান্ত কিশোর যখন ছিলেন ওই সংস্থার, তাকে আমি খুব ফলো করি এবং আমি তাকে দেখেছি, তিনি পরিষ্কার বলেছিলেন 3 ডিজিটে বিজেপি যাবে না এবং 70 থেকে 80-র মধ্যে আটকে যাবে। বিজেপি সত্যি 77-এ আটকে যায় এবং তখন তারা কি করেছিলেন যে এতগুলো জেলার মধ্যে 19টা জেলার সভাপতি পাল্টে দিয়েছিলেন। এটা একটা স্ট্রাইকিং জিনিস ছিল। এবারেও ওই উপদেষ্টা সংস্থা এত নিপুণভাবে কাজ করেছে, যেটাতে অনেকের আপত্তি আছে। আমি জানি ব্যক্তিগতভাবে অনেক সিনিয়র লিডারদের সঙ্গে আমি কথা বলে দেখেছি, তারাও যে আইপ্যাকের কাজ এই সংস্থার কাজ যে সবসময় পছন্দ করতেন তা নয়, কিন্তু তারপরেও 294টা সেগমেন্ট ধরে আমি শুনেছি যেভাবে তারা কাজ করেছে, তার সুফল তৃণমূল পেয়েছে এবং এর পুরো কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, মনে রাখবেন, 99 থেকে 100টা সভা করেছে
নরেন্দ্র মোদী সারা দেশে 209টা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এক পশ্চিমবঙ্গেই প্রায় 99টা বিভিন্ন রকমের সভা করেছেন এই 70 বছর বয়সে। সেই কৃতিত্ব তাকে যেমন দিতে হবে, পাশাপাশি ঠিক প্যারালেলি যেভাবে এই উপদেষ্টা সংস্থা কাজ করে গেছে তাকে ব্যাকআপ করার জন্য, সেটা একটা অসাধারণ তাদের কাজ, যেটার ফল তারা ন্যাচারালি ভোটে পেয়েছেন। এবং এটা আমাকে আবারও আমি বলে এইটুকু বলে শেষ করছি যে এই নির্বাচনের আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরে আসছেন। অনেকে হয়তো আমাকে বলতে পারেন আমি খুব বেশি অভিষেকপন্থী, একেবারেই তা নয়। যেটা সত্যি আমি সেটাই বলছি যে এই নির্বাচনের হিরো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নন। এটা কিন্তু দুজনের মধ্যে ডিফারেন্স করে দেওয়ার জন্য নয়, এটা কিন্তু পরিষ্কার আমি বলে দিচ্ছি, এটা একেবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ই হিরো। আর তিনি সরকারের নাম করে যখন সরে আসছেন, তার মানে নিশ্চয়ই কিছু একটা অশনি সামনে রয়েছে, যেটা থেকে উনি নিজেকে বিচ্ছিন্ন করতে চান। কেন সরকার থেকে সরাচ্ছেন? উনি তো সরকারের কেউ নন। মানে আমি জানি না যে পরের স্ট্র্যাটেজিতে কোথাও যেটা শুনতে পাওয়া যাচ্ছিল, কে আর আরো ভালো বলতে পারবেন, যে 3 জন সাংসদ নাকি যোগাযোগ করছে, সেখানেও নাকি তৃণমূল কংগ্রেস ভারী হবে, মানে সেই কাজগুলো হাফ ডান হয়ে রইল কিনা আমি জানি না। অথচ দেখুন স্বর্ণালী, আপনি দেখুন ওই অ্যান্টি মোদি অ্যালায়েন্সের কথা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই কিন্তু নির্বাচন করেছিলেন। তিনি সারা ভারতবর্ষে ঘুরে ঘুরে বিভিন্ন ওই অ্যান্টি মোদি অ্যালায়েন্সের নেতাদের সঙ্গে কথা বলছেন। মাত্র 15% তার অ্যাটেন্ডেন্স, কিন্তু তার ইম্পর্টেন্সটা অর্গানাইজেশনে কতটা আছে। আজকে তিনি সেখান থেকে সরে আসছেন সরকারের নাম করে। এবার আপনাকে বুঝতে হবে যে এর একটা গভীর মানে আছে। শুধু সরকারের নাম করে না, সরকারকে তিনি পরামর্শ দিচ্ছেন এবং পরামর্শ দিচ্ছেন আপনারা ভালো করুন, সুবিচার পায়, মানুষ সুবিচার